এলাম আমার 4th সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীদের কাছে 6th সেমিস্টারের পরীক্ষা চলছে। 6th সেমিস্টারের পরীক্ষার পর কিন্তু তোমাদের এক্সাম আছে। মানে কখনকার এক্সাম হচ্ছে, সেকেন্ড সেমিস্টার এক্সাম হওয়ার কথা তোমাদের হয়ে যাচ্ছে, তোমাদের এক্সাম হওয়ার কথা তাদের হয়ে যাচ্ছে। তো মোট কথা হচ্ছে শিডিউল বলে আর কিছু নেই, বর্ধমান ইউনিভার্সিটির শিডিউল বলে কিছু নেই, এটা তোমরা ভালো করে জানো। তো কখন কার হবে দরকার নেই, মানে সাজেশনস আপলোড হয়ে গেল, দেখা শুরু করো, তৈরি করো এই কোশ্চেন্স গুলো। তোমাদের যাদের যাদের মেজর বাংলা রয়েছে আমি তাদেরকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, প্রথমেই এইটা কমেন্ট করছো যে মেজর বাংলা সাবজেক্টটাকে নিয়ে তুমি কি ফেঁসে গেছো, এটাকে কমেন্ট করো। কারণ এরকম কথা আমি ছাড়া কেউ বলবেও না, আমি পরিষ্কার বলে দিচ্ছি এই সাবজেক্ট নিয়ে তুমি কি ফেঁসে গেছো, কমেন্ট করবে। বহু স্টুডেন্ট আছে এখন আমার কথাটা বুঝতে পারেনি, ফেঁসে গেছি মানে স্যার কি বলতে চাইছে। ফেঁসে গেছো মানে আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, তুমি কমেন্টে লেখো আর না লেখো, তুমি ওপেনলি ফেঁসে গেছো। কারণটা বলে দিচ্ছি, ফেঁসে গেছো কিনা এটা কমেন্ট তারাই করতে পারবে যাদের কাছে এই সাবজেক্টের বইটা রয়েছে, মেজর 1, মেজর 2, মেজর 3। ওকে, মেজর 3টা বলছি না, ছন্দ অলংকার একদম বেকার সিলেবাস। মেজর 1, মেজর 2 এই যে সিলেবাস গুলো রয়েছে, সিলেবাসের মধ্যে প্রচুর সিলেবাস। মানে যখনই আমি তোমাদের মেজর বাংলার সিলেবাস যখন সাজেশন তৈরি করি না, আমার তখনই মাথাটা পুরো খারাপ হয়ে যায়, এত সিলেবাস। সেখান থেকে কোন কোশ্চেন্স কে দেব, কোনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনটা মানে বাছাইকরণ করতে গিয়ে সত্যি বলছি প্রচন্ড টেনশন হয় যে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন বাদ যাচ্ছে কিনা। তো আজকে তোমাদের একটা কথা বলে দিই, এই যে তোমাদের সাজেশনস দেওয়া শুরু হলো, একদম ওপেনলি বলে দিচ্ছি তোমাদের বাংলার মেজর 1টা একক 1, 2, 3, 4 এরকম করে ভাগ করা আছে। তোমাদের সাজেশনস আমি এককে ভাগ করে দিচ্ছি, কারণ যদি তোমাদের 4টে এককের সাজেশনস আজকে দিয়ে দিই তাহলে তোমরা নিতে পারবে না, বিশ্বাস করো তোমরা নিতে পারবে না। যাদের কাছে বই রয়েছে তারা কমেন্ট করবে যে স্যার আপনি একদম ঠিক বলেছেন, যদি 4টে এককের সাজেশনস আজকেই দিয়ে দেন তাহলে হয়তো নিতে পারবো না। কারণ এত প্রশ্ন, এত প্রশ্ন, মানে 5 নম্বর 10 নম্বরে মিলিয়ে এত প্রশ্ন, যদি গুনতে শুরু করো 1000টার বেশি প্রশ্ন আছে, 1000টার বেশি প্রশ্ন আছে যদি গোনো ভালো করে। তাহলে ভাবো সেইখান থেকে শর্ট লিস্ট করে ইম্পর্টেন্ট গুলো তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি। 6 সেমিস্টারের পরীক্ষা চলছে, এখন পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা 2 মার্কস থেকে শুরু করে 10 মার্কস পর্যন্ত সব কটা কমন, কিন্তু আমি প্রকাশ করিনি, দরকার নেই, দিচ্ছে দিক ভালো করে। ঠিক সেরকম চাইবো এবার তোমাদেরও যেন করতে পারি। খুব বিচ্ছিরি একটা সিলেবাস, চলো বেশি কথা বলবো না, কমেন্ট যেগুলো করতে বললাম সেগুলো করো, যে তুমি কি ফেঁসে গেছো হ্যাঁ কি না এটা স্বীকার করতে হবে। স্বীকার করলে সাবজেক্টটা আরো ভালো লাগবে। 2 নম্বর, সিলেবাস প্রচুর, তোমার কি মনে হচ্ছে যে সিলেবাস আর সত্যি প্রচুর? 3 নম্বর, আমি তোমাদের যে এককে ভাগ করে দিচ্ছি সাজেশনসটা, এটাকে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি না আমি একবারে অনেক কটা যেটা হচ্ছে, মানে আমি যত কমাতে যাচ্ছি গাদা হয়ে যাচ্ছে, যত কমাতে যাচ্ছি দেখছি যে 4টে একক মিলে সে গাদাই হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এককে ভাগ করে দিলাম যাতে তোমরা স্টেপ বাই স্টেপ, স্টেপে স্টেপে এবং মানে পার্টলি পড়াশোনা করো, যাতে তোমাদের চাপটা না হয় এবং গোটা বইটা কভার হয়ে যাবে। ওকে, চলো তোমাদের শুরু করছি। মেজর 1 থেকে একক 1 এর আজকে সাজেশন দিচ্ছি, বেশি কোশ্চেন্স রাখবো না, চেষ্টা করবো আর যে কোশ্চেন্স রেখেছি তোমরা ধরে নাও সেই কোশ্চেন্স গুলোর মধ্যে চলে আসছে। ওকে, আর একটা জিনিস কমেন্ট করবে যে এই সাজেশন তৈরি করতে না আচ্ছা আচ্ছা টিচারের মাথার ঘাম ঝরে যাচ্ছে, এই সাবজেক্টের সাজেশন তৈরি করতে আচ্ছা আচ্ছা টিচারের মাথার ঘাম পায়ে পড়ছে এমন অবস্থা। ওকে, তার সাজেশনস নিয়ে এসেছি, প্রথম এইটা দিয়েই স্টার্ট করলাম, প্রত্যেকটা দেব, কমেন্ট করা শুরু করবে এবার তোমার নেক্সট কোন সাজেশনসটা দরকার। ওকে, অনেকগুলো কমেন্ট করতে বললাম, চলো অনেক ইম্পর্টেন্ট কথা হলো, এবার শুরু করছি মেজর 1 এর। তোমাদের কি আছে মধ্যযুগের সাহিত্য, একক 1 থেকে তোমাদের কি করতে হচ্ছে দেখো। প্রথম যে কোশ্চেনটা তোমরা করছো অর্থাৎ 5 মার্কসের বলছি, আমি আমি বলে দিচ্ছি কোনটা কোন মার্কসের, যে সব দেশে মেলি সভা পাতিল ও আকাশ, সব দেশে মেলি সভা পাতিল ও আকাশে। এবার এখানে সমস্ত দেবতারা মিলে স্বর্গে সভা ডেকেছিল কেন, সভা ডাকার পর কি হয়েছিল, এই একটা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 2 নম্বর প্রশ্ন, আইলা দেবের সুমতি শুনি কংসের আগে মানে আগক নারদ মুনি। তো নারদ কিভাবে উপস্থিত হন, সেখানে সে কি করে। এবার তোমাদের বলে দিই, এই যে মধ্যযুগের সাহিত্যের একক মানে নারদকে নিয়ে কিন্তু কোশ্চেন তোমাদের দেবেই।
নারদকে নিয়ে কোশ্চেন্স তোমাদের দেবেই, তোমরা কনফার্ম হয়ে যাও যে নারদকে নিয়ে কোশ্চেন্স দিচ্ছে। আমি এবার এই যে 2 নম্বর কোশ্চেন্সটা বললাম, এই কোশ্চেন্সটার উপর ভিত্তি করে এর উপর অর দিয়ে কি কি আসতে পারে বা কিরকম করে একই টাইপের কোশ্চেন্স এর অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা বলে দিচ্ছি। ধরো একটা কোশ্চেন্স তো বললাম, অথবা দিয়ে এরকম হতে পারে যে হইবেক দৈবকীর গর্ভ অষ্টম, অতি মহাবল শেষী তক্ষার্যম। তো এইখানে কথাটা কে বলেছিল? নারদ বলেছিল। তার পরিচয়, নারদের পরিচয় আলোচনা করো। তাহলে আগের যে কোশ্চেনটা যে নারদ কিভাবে উপস্থিত হল, সে কি করলো, তাহলে এই যে কিভাবে উপস্থিত সে কি করলো, এর মধ্যে তো তার কর্মের পরিচয় পাওয়া যাচ্ছে, তাহলে পরিচয়। আর এই কোশ্চেনটা যে নারদের পরিচয়, তো কোথাও একটা মিল পাচ্ছ না নারদের, এরকম করে কোশ্চেনটা কিন্তু তোমাদের একই রকম হয়ে যাচ্ছে। নেক্সট তোমাদের এটা কিভাবে আরেকবার আসতে পারে, যে নান্দ করে বালা বাড়ে তক্ষা বোধি বাড়ে, এ কথাটা কে বলেছিল, কাকে বলেছিল? যাকে বলা হলো সে কি ব্যবস্থা নিয়েছিল? ভালো করে বুঝতে হবে যে নান্দ ঘরে বাধা বাড়ে তক্ষা বোধি বাড়ে, মানে তাকে বধ করার জন্য কংস হয়তো কোনো একটা ব্যবস্থা নিচ্ছে বা কিছু একটা করছে। তো এখানে কে কাকে কথাটা বলেছিল, যাকে বলেছিল সে কি ব্যবস্থা নিয়েছিল, বা কংস হয়তো বলেছিল যে তোমাকে যে বধ করবে সে কিন্তু বাড়ছে, তাহলে কংস কি ব্যবস্থা নিয়েছিল? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কংস ব্যবস্থা কি নিয়েছিল। নেক্সট দেখো এই কোশ্চেনটা আরেক রকম আসতে পারে, যে হন্মখণ্ডের কোন পদে নারদের প্রসঙ্গ রয়েছে, সেখানে নারদের কি পরিচয় তুলে ধরা হয়েছে। তাহলে দেখো নারদের পরিচয়টা আবার ঘুরে এলো। ওকে, তাহলে নারদের নিয়ে কিন্তু কোশ্চেন তোমাদের দেবেই। এই কোশ্চেনটা তোমাদের আবার এরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, যে দৈবকীর গর্ভজাত সন্তানের হাতে মরণের কথা জেনে কংস বাঁচার তাগিদে কোন উপায় অবলম্বন করে। তাহলে আবার সে একটা কোশ্চেন বলেছিলাম না, ব্যবস্থা, এটা আবার হচ্ছে উপায় অবলম্বন করে। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট এবং কি কি ভাবে ঘুরিয়ে তোমাদের দিতে পারে। সব থেকে ঘাটিয়া সাবজেক্ট, সব থেকে ঘাটিয়া সিলেবাস, এই কোশ্চেন্স গুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে কি কি ভাবে তোমাদের ঘুরিয়ে দিতে পারে। তোমরা হয়তো ভাববে যে স্যার বললো দৈবকী গর্ভজাত সন্তানের হাতে মরণের কথা যখন কংস শুনলো সে কি ব্যবস্থা নিয়েছিল, এই একটা কোশ্চেন বললো, কিন্তু পড়ে গেছে এখানে এই কোশ্চেনটা নান্দঘরে বালা বাড়ে, বালা মানে কিন্তু কৃষ্ণ, ও বাড়ছে তক্ষা বদিবায় তোমাকে বধ করার জন্য। এ কথা কে কাকে বলেছিল, যাকে বলেছিল সে কি ব্যবস্থা নিয়েছিল, তার মানে কংস কি ব্যবস্থা নিয়েছিল, সেটাই তো এই কোশ্চেনটা। তার মানে ঘুরিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে মধ্য সাহিত্যের একক ওয়ানে জাস্ট কৃষ্ণের এই যে একটু ঘটনাগুলো, একটু জন্মখণ্ডটা বিস্তারভাবে জানা গেলে না, জন্মখণ্ডটা বিস্তারভাবে, জন্মখণ্ডের বিষয়বস্তু ভালো করে জেনে নিলে এই 5 নম্বরের যে ব্যাখ্যা টাইপের কোশ্চেন গুলো আসবে সব তোমরা পারবে। শর্টকাট সিস্টেম বলছি, মানে বিষয়বস্তুটা ভালো করে পড়ো, তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা করতে পারছো। নেক্সট, জন্মখণ্ডে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দাও। জন্মখণ্ডে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দাও। নেক্সট হচ্ছে জন্মখণ্ডের বিষয়বস্তু আলোচনা করো, বা কৃষ্ণের যে জন্ম হয়েছে তার কারণ কি। কোশ্চেনটা এইভাবে আসতে পারে। ব্যাস, একক 1 থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো দিলাম। যাদের কাছে বই আছে তারা দেখবে যে স্যার কত কোশ্চেন বাদ দিয়েছে, একক 1 থেকে অনেক কোশ্চেন বাদ দিয়েছে, কিন্তু আমি যেগুলো রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের বলে দিলাম। এবার তোমাদের আসবে একক 2, কিন্তু একক 2 তো আসছেই, আর তোমরা কোন কোন সাবজেক্টের সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট করো। এবং একটা কথা বলে দিচ্ছি, এখন যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ না, এবার সেটাকে ইনক্রিজ করো। এই সবাই এসে সাবস্ক্রাইব করতে বলছে, ব্যাপারটা বোঝার আছে যে কেন করতে বলছে, কারণ এই প্ল্যাটফর্মে তথ্যর থেকে বড় কথা এমন কিছু জিনিস পাবে, এমন কিছু সাবজেক্টের সাজেশনস পাবে যেটা আর কোনো প্ল্যাটফর্ম হয়নি আর হবেও না, তার কারণ আছে। যাক বাদ দাও, সেসব বলছি না। সাবস্ক্রাইব করলে তুমি এমন কিছু পাবে যেটা তুমি কোনো প্ল্যাটফর্মে পাবে না। এবার তোমার উপর সিদ্ধান্ত যে তুমি কি করছো। এটুকুই বলবো যে মিষ্টি আমার আদরের ছাত্রছাত্রীরা, এই পরিবারের সদস্য অনেক কিছু তোমার জন্য আসতে চলেছে। ভালো থেকো, সুস্থ থেকো। মেজর 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।